বন্ধুরা, আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। যে পুলিশের আরজিকর কাণ্ডে আমাদের অভাগী অভয়াটাকে বাঁচানোর কথা ছিল, সেই পুলিশই সেই অভয়াকে বাঁচানো তো দূরের কথা, সেই কনস্পিরেসির সঙ্গে যুক্ত ছিল। এমনকি অভয়ার যারা প্রকৃত দোষী, প্রকৃত অপরাধী, তাদেরকে বাঁচাবার জন্য তথ্য প্রমাণ লোপাট করেছে। আর সেই সূত্রে ইতিমধ্যেই একজন পুলিশ, অভিজিৎ মণ্ডল, যে তালা থানার ওসি, সে কিন্তু সিবিআই এর জালে এসেছে। এখন প্রশ্নটা এইখানে এসে দাঁড়িয়েছে যে এই অভিজিৎ মণ্ডল এ কি কোনো ব্যতিক্রম? একজন করাপ্টেড অফিসার, যে শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করতে বা সন্দীপকে বাঁচাতে বা সন্দীপের সঙ্গে যোগসাজশ করে এই ঘটনাগুলো ঘটিয়েছে, নাকি পুলিশের একটা বৃহত্তর অংশ এই এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত আছে? এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসছে। আর এর মাঝখানেই সিবিআই এর হাতে একটা গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। সেটা হচ্ছে, ঘটনার দিন সকালে পাঁচটা ফোন কল যেটা অভিজিতের ফোন থেকে হয়েছিল, এবং মোট ডিউরেশন মোটামুটি 46 মিনিটের, 45 মিনিট 36 সেকেন্ড এই পাঁচটা ফোন কলের দৈর্ঘ্য। যেখানে এক অতি উচ্চ প্রভাবশালীর সঙ্গে এই অভিজিৎ বারে বারে কন্ট্যাক্ট করেছে। কে সেই অতি উচ্চ প্রভাবশালী? এটাই কি সেই বড় ষড়যন্ত্রের অংশ, নাকি অন্য কিছু রয়েছে? সেটাই কিন্তু এই তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসছে। দেখুন, অভিজিৎ যে এই ঘটনার সঙ্গে বেশ ওতপ্রোতভাবে জড়িত এবং এই ষড়যন্ত্রের একটা অন্যতম মূল চক্রী, এই জায়গাটা কার্যত নিশ্চিত হয়ে গেছে। তার কারণ, সিবিআই কিন্তু দফায় দফায় এই তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। যে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন মাননীয় বিচারপতির বেঞ্চ রয়েছে, তারা দেখেছেন এবং একটি বারের জন্য তারা কিন্তু অবজেকশন দেননি যে কেন একজন পুলিশ কর্তাকে গ্রেপ্তার করা হলো। অর্থাৎ এই জায়গা থেকেই কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সিবিআই তদন্ত যেদিকে যাচ্ছে, সেখানে অভিজিতের এর সঙ্গে জড়িত থাকা কার্যত নিশ্চিত। কিন্তু আর কে রয়েছে, কোন প্রভাবশালী রয়েছে? কেননা জনমানুষে একটা সাধারণ ধারণা অবশ্যই করে আছে যে অতি উচ্চ প্রভাবশালী যোগ রয়েছে, এবং সেই সর্বোচ্চ মাথা অবধি যদি এই সিবিআই তদন্ত না পৌঁছয়, যদি তাদেরকে জেলের ঘানি টানা না যায়, তাহলে কিন্তু আমাদের অভয়ার জাস্টিস হবে না। কি সেই সূত্র এবং কেন সেটা সিবিআই তদন্তে এতখানি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, অবশ্যই করে ব্যাখ্যা করার চেষ্টা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই মুহূর্তে আমার নিজস্ব কন্ট্যাক্ট বলতে কিছু নেই, কেননা ফোন তো পুলিশের কাছে, এবং যে হোয়াটসঅ্যাপটা চলছিল সেখানে একটা একটা করে কন্ট্যাক্ট জোগাড় করছিলাম, সেটাও ব্লক হয়ে গেছে, আপনাদের আগের প্রতিবেদনেই জানিয়েছি। তাই বেশ কিছু মিডিয়া রিপোর্টের উপর আমাকে ডিপেন্ড করতে হচ্ছে, এবং সেই মিডিয়া রিপোর্ট থেকেই একটা ভয়ঙ্কর তথ্য সামনে উঠে আসছে, যেখানে বলা হচ্ছে যে এই অভিজিৎ একজন কোনো অতি উচ্চ প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সেই দিনকে 5বার ফোন কলে কথা বলেছে, এবং এই ফোন কলগুলোর যদি সম্মিলিত দৈর্ঘ্য দেখা যায়, সেটা প্রায় 46 মিনিটের কথা কাছাকাছি ছিল। অর্থাৎ যে ব্যক্তির সঙ্গেই কথা হয়েছে কিনা, সেটা কিন্তু অত্যন্ত ডিটেলসে আলোচনা হয়েছে। এবং অভিজিৎ নাকি জেরাই স্বীকার করে নিয়েছে যে সেদিনকে ওই ঘটনাস্থলে যা হচ্ছিল, তার স্ট্যাটাস রিপোর্ট বা তার সমস্ত কিছু সংক্রান্ত রিপোর্ট সে ওই ব্যক্তিকে দিয়েছে। এর সঙ্গে কোনো নাকি ষড়যন্ত্রের যোগ ছিল না। কিন্তু সিবিআই ভাবছে উল্টো পথে, যে ওই ফোন কলেই কি অভিজিতের কাছে নির্দেশ আসছিল তথ্য প্রমাণ লোপাটের। তার কারণ হচ্ছে, এই ফোন কলগুলোর পরে অভিজিতের অ্যাক্টিভিটি যেগুলো প্রশ্ন করে জানা গেছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এখন যদি সেই অতি উচ্চ প্রভাবশালী ব্যক্তিকে, এই অভিজিৎকে, রিপোর্টই দিতে হতো, সে নিশ্চিতভাবে বলেছে যে এই কাজগুলো করছে। এখন যদি সেই কাজগুলো, ধরে নিলাম অভিজিতের অত এক্সপিরিয়েন্স নেই, অভিজিৎ ভুল করছে, কিন্তু যে অতি উচ্চ প্রভাবশালী ব্যক্তিকে জানাচ্ছে, তার নজরে নিশ্চিতভাবে পড়তো যে এগুলো ভুল হচ্ছে, তাহলে সে যখন স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে, তখনই তো সেই সেই ব্যক্তি তাকে জানিয়ে দিতে পারতো যে না, তুমি ভুল পথে যাচ্ছ। এতে তদন্তে প্রভাবিত হবে, এতে যারা প্রকৃত দোষী তারা বেঁচে যাবে। ধরে নেওয়া যাচ্ছে, মানে সিবিআই যেটা ধরে নিচ্ছে, যে ওই দিক থেকে কোনো ইনস্ট্রাকশন আসেনি, যা করার অভিজিৎই করেছে, তাহলে তো অভিজিৎ ফার্স্টে, সেই জায়গায় কোনো রকম কোনো প্রবলেম নেই। কিন্তু যদি ধরে নেওয়া যায় সেদিক থেকে কোনো ইনস্ট্রাকশন আসেনি, অভিজিৎ এদিক থেকে শুধুমাত্র ইনফরমেশনটা ট্রান্সফার করেছে যে আমি এই স্টেপ করেছি, এই স্টেপ করেছি, স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে, তাহলে উল্টো দিকের ব্যক্তি কেন তখনই ক্রস ভেরিফাই করেনি যে তুমি যেগুলো করছো সেগুলো অন্যায় হচ্ছে, এবং এতে প্রকৃত অপরাধী যারা, তারা ছাড়া পেয়ে যাবে, তাদেরকে কিছুতেই ধরা যাবে না, এগুলো তো তথ্য প্রমাণ লোপাট হচ্ছে। এই জায়গাটাই মূল
বিবেচ্য হয়ে উঠেছে সিবিআই তদন্তকারী অফিসারদের কাছে। ফলে তারা এখন অভিজিতের মুখ থেকে বার করার চেষ্টা করছে বা জানার চেষ্টা করছে যে সত্যিই কি শুধু স্ট্যাটাস রিপোর্ট যাচ্ছিল, নাকি সেই অতি উচ্চ প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং অভিজিৎ শুধুমাত্র সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে কাজ করেছে। যদি সেইটা হয় তাহলে এখানে যে একটা প্রভাবশালী যোগ রয়েছে, একটা সর্বোচ্চ মাথার যোগ রয়েছে, সেই জায়গাটাই অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে। 2 নম্বর, এখান থেকে যেটা খুব ক্রুশিয়াল জায়গা উঠে আসছে, সেটা অভিজিৎ যে এই কথোপকথন করেছে সেটা অভিজিৎ স্বীকার করে নিয়েছে। এবার অভিজিতের যে ফোন লোকেশন সেটা পাওয়া যাচ্ছে, সেখান থেকে পুরো যে অডিও ফুটেজ সেটাও নাকি পাওয়া গেছে, সেটার ফরেন্সিক নাকি হবে। এবার উল্টো দিকে যে ব্যক্তি ছিল, যে অতি উচ্চ প্রভাবশালী ব্যক্তির কথা শোনা যাচ্ছিল, তার লোকেশন ট্র্যাক করার চেষ্টা হচ্ছে এবং সেটাও অনেকটাই নাকি সিবিআই এগিয়েছে। এবং সেখানে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে, আরেকজন অতি উচ্চ প্রভাবশালী এবং প্রশাসনিক স্তরে সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তির সঙ্গে সেই লোকেশন ম্যাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে 46 মিনিটের কথোপকথন হয়েছে, এর এর বেশিরভাগ সময়টা প্রশাসনিক স্তরে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, তার তার টাওয়ার লোকেশনের সঙ্গেও নাকি ম্যাপ করে যাচ্ছে। আর যদি এই জায়গাটা সত্যি এস্টাবলিশ হয়, যারা ভাবছেন যে সিবিআই তদন্ত দেরি লাগছে কেন, দেখুন বারবার আমি একটা কথাই বলেছি যে এই সিবিআই তদন্তে ডিরেক্ট এভিডেন্স কিছু নেই। এমনকি আপনারা যদি লাস্ট দিনের হিয়ারিং শোনে, আজকেই আমি ইউটিউবে সেই হিয়ারিংটা শোনার চেষ্টা করছিলাম, সেখানে একটা জায়গায় আমি দেখলাম কেন্দ্রের যিনি মাননীয় সলিসিটর জেনারেল রয়েছেন, সেই তুষার মেহতা সাহেব, তিনি কিন্তু একটা কথা বললেন যে এই ঘটনার পরের 5 দিনের যে সময়টা, সেটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড। সেই সময়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, আর এখন সিবিআই নির্দেশ দিচ্ছে না বা তার পারমিশন হচ্ছে না, সেই জন্য যেটা হচ্ছে সেটাকে মানে বাংলা ভাষায় আমরা ন্যাকামি বলি, সেই জায়গাটাকে তিনি ইন্ডিকেট করতে চাইছেন। অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং সেখানে পুলিশি এবং প্রশাসনিক স্তরের একটা বড় যোগ রয়েছে, এটা কিন্তু সিবিআই তদন্তের যে গতি নির্দেশ এসছে সেখান থেকে স্পষ্ট হয়ে গেছে। এখন প্রশ্নটা আটকে ছিল যে এই প্রভাবশালী মহলটা ঠিক কতদূর অব্দি বিস্তৃত। কেননা এই আরজিকর তদন্ত করতে গিয়ে দেখা গেছে সেখানে একের পর এক দুর্নীতি হয়ে গেছে এবং সেই দুর্নীতিগুলো এর আগে রিপোর্ট অব্দি হয়েছে, কিন্তু না পুলিশি স্তরে কোনো রকম তদন্ত হয়েছে, না প্রশাসনিক স্তরে সেখানে কোনো রকম কোনো কিছু বাধা দেওয়া হয়েছে, আটকানো হয়েছে। উল্টে যারা অভিযোগ করেছে তাদেরকে শাস্তির কোপে পড়তে হয়েছে। ফলে একটা সম্ভাবনা হতে পারে যে এদের উপর অগাধ আস্থা ছিল এবং সেই জন্য প্রশাসনিক এবং পুলিশি স্তরে কোনো স্টেপ হয়নি। কিন্তু সত্যিই প্রশাসনিক এবং পুলিশি স্তর কিছু জানে না, যা কিছু অপকীর্তি করার এই অভিজিৎ সন্দীপরা মিলে করেছে। কিন্তু সত্যিই কি সেটা বিশ্বাসযোগ্য, নাকি পুরো ঘটনা থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে এই অতি উচ্চ প্রভাবশালী সকল যারা রয়েছে, তারা এই পর্দার আড়ালে থেকে অ্যাকচুয়াল কাজটা করেছে। এই সন্দীপ বা অভিজিতের মতো লোকগুলো এরা ছিল শুধুমাত্র এক্সিকিউটার, যে কারণে এই পাপটা হয়ে যাওয়ার পর সেই পাপটা ধোয়ার দায়িত্ব এদেরকেই দেওয়া হয়েছিল। কিন্তু এরা যতখানি দোষী, পর্দার আড়াল থেকে যারা অঙ্গুলি হেলনে পুরো জিনিসটাকে পরিচালনা করেছে তারাও ততখানি দোষী। এখন সিবিআই তদন্তে যদি সত্যি এই দিকটা উঠে আসে, তাহলে নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উঠে আসছে যে সেই জায়গা অব্দি পৌঁছানোর মতো জায়গায় কি সিবিআই তদন্ত পৌঁছেছে। এই যে 5টা ফোন কল এবং 46 মিনিটের ফুটেজ, এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে নাকি সিবিআই দেখছে এবং সেখানে একদিকের পোর্শনটা যে অভিজিতের, এটা অভিজিৎ জেরাই নাকি স্বীকার করে নিয়েছে। ফলে অপর দিকের পার্সনটা, তাকে এই তদন্তের মধ্যে নিয়ে আসা, তাকে জেরার মধ্যে নিয়ে আসা এবং তার টাওয়ার লোকেশন, তার তার অবস্থানটা জানা, কোথায় কোন কোন প্রভাবশালী জায়গায় সে ছিল, কোন কোন জায়গায় তার থাকার দরকার ছিল এবং তার সঙ্গে যে বা যারা ছিল তাদের সেই সময়ের টাওয়ার লোকেশন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হিসেবে উঠে আসছে। ফলে সব মিলিয়ে আপনারা জানেন যে নেক্সট হিয়ারিং বোধহয় 15 অক্টোবর আছে, সেখানে হয়তো এই সংক্রান্ত জিনিসটা উঠে আসছে। কিন্তু তার আগে অভিজিৎ নিয়ে যে তথ্যটা সিবিআই পাচ্ছে, সেখানে কিন্তু সিবিআই এর নাকি এই কনফিডেন্সটা বিল্ড আপ হতে সাহায্য করছে যে এখানে অভিজিৎ একা যুক্ত ছিল না। অভিজিৎ একটা পার্সন, একটা পোর্শন, এবং সে এক্সিকিউট করেছে হয়তো, কিন্তু পর্দার আড়ালে আরো বড় বড় অংশ ছিল যারাই এতদিন অঙ্গুলি হেলন করে পুরো জিনিসটা চালিয়েছে। আর তাই এদের বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে, এমনকি খোদ কলকাতা হাইকোর্টের নাকি নির্দেশিকা ছিল
সেখানেও সন্দীপের বিরুদ্ধে তদন্ত করে এই টালা থানা যেখানকার ওসি ছিল এই অভিজিৎ, তারা মাত্র মাস ছয়েক আগে ক্লিনচিট দিয়েছে এবং সেটা সবাই সমস্ত কিছু ইগনোর করে গেছে, কেউ কিচ্ছু জানে না। এটা হতে পারে না। সুতরাং তদন্ত যত এগোচ্ছে তত কিন্তু কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে, কিন্তু আমাদের একটাই জায়গা দেখার, কেননা সকলেই যেটা বলছেন এবং আমিও সেটার সঙ্গে সহমত যে এর আগেও কিন্তু আমরা অনেক ঢক্কা নিনাদ শুনেছি, কিন্তু আলটিমেটলি এক্সিকিউশনের সময় এসে দেখেছি কোনো অদৃশ্য একটা বেড়া জাল তৈরি হয়ে যায় এবং সেখানে সেই যে সর্বোচ্চ স্তরের প্রভাবশালীদের কথা শোনা যায় তাদেরকে কিন্তু আর র্যাডারে আনা যায় না। কোথাও গিয়ে তদন্তটা থেমে যায়, কোথাও গিয়ে বিচার প্রক্রিয়াটা থমকে যায়। তারা বিভিন্নভাবে চেষ্টা করে, সেটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আলটিমেটলি সেই জায়গাটাকে ধরা যায় না। আরজি কর কি সেই ব্রেক থ্রুটা দিতে পারবে? এতদিনে না হওয়া ঘটনাটা কি এই আরজি করের জায়গাতেই চলে আসবে? আর এই জায়গাটা আরো ইম্পর্টেন্ট হচ্ছে এই কারণেই, আগের দিনে শুনানি তার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমি শুনছিলাম, যেটাকে হয়তো অনেকে ইগনোর করে গেছেন, যেখানে বারবার উঠছিল যে এই থ্রেড কালচার বা এই ধরনের যে দুর্নীতির পরিধি, সেটা শুধুমাত্র আরজি করে সীমাবদ্ধ নয়, সেটা পশ্চিমবঙ্গের যে সামগ্রিক মেডিকেল সিস্টেম আছে তার সঙ্গেও যুক্ত রয়েছে। যদিও প্রধান বিচারপতি একটা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন এবং আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই সঠিক, যে এখনই যদি সেই বৃহত্তর পরিসরটা আমরা খুলে দিই তাহলে সিবিআই এর জন্য কাজটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। সুতরাং আগে আরজি কর হোক, সেখানকার কি আছে বেরিয়ে আসুক, এবং সেই তদন্ত, সেই স্ট্যাটাস রিপোর্ট যদি কোনো ইঙ্গিত দেয় যে আরো বৃহত্তর পরিসরে যেতে হবে, তখন অবশ্যই সুপ্রিম কোর্ট সেটা ভেবে দেখবে। কেননা দুর্নীতির এরকম জলজান্ত প্রমাণ হাতে পাওয়ার পর সুপ্রিম কোর্ট হাত গুটিয়ে বসে থাকবে, বিচার ব্যবস্থা বসে থাকবে? এটা হতে পারে না। কিন্তু আরজি কর দিয়েই কি সেই সর্বোচ্চ প্রভাবশালী মহল পৌঁছতে পারে? অন্তত মিডিয়া রিপোর্ট যা সামনে আসছে, এই এভিডেন্সের কথা যেটা সামনে আসছে, সেখানে কিন্তু কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে। কি হয় ছবিটা হয়তো অনেকটা ক্লিয়ার হবে 15 অক্টোবর, কিন্তু তার আগে এটা মিডিয়াতে রিপোর্ট হয়ে যাওয়া মানে এর থেকেও অনেক বড় কিছু তথ্য ডেফিনেটলি সিবিআই এর হাতে আছে। কেননা আমার অতীত অভিজ্ঞতা বলছে যে খবর মিডিয়াতে আসে সেটা মূল যে তথ্য সিবিআই এর হাতে বা ইডির হাতে থাকে তার 1%-এরও কম, এবং তারা জেনে বুঝেই এইগুলোকে অনেক সময় সামনে নিয়ে চলে আসে, মিডিয়াতে দিয়ে দেয়। তার কারণ তারা দেখতে চায় ছটফটানিটা ইঁদুরদের, ধেড়ে নেংটি যে সাইজের ইঁদুরই হোক না কেন, তাদের ছটফটানিটা ঠিক কোন স্তরে হচ্ছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা পরবর্তী মোটিভটা, পরবর্তী গতিপথটা ঠিক করে। এক্ষেত্রেও হয়তো সেরকম কিছুই হতে চলছে। আপনাদের কি মনে হয় সত্যি সর্বোচ্চ প্রভাবশালী কোন রকম যোগ রয়েছে? পর্দার পিছনে যারা রয়েছে সেই দিকের ইঙ্গিতটা বুঝে গেছে সিবিআই এবং সেদিকে সঠিক পথে এগোচ্ছে? নাকি পুজো আসছে, অভয়াকাণ্ড ধীরে ধীরে ম্লান হতে হতে মিশে যাবে এবং যে জাস্টিসের জন্য এত লড়াই আমরা সবাই করছি সেই জাস্টিস আলটিমেটলি হবে না? নাকি সুপ্রিম কোর্ট রয়েছে, সিবিআই রয়েছে, দেশের দুই সর্বোচ্চ প্রিমিয়াম জায়গা, একটা বিচার ব্যবস্থা, একটা তদন্তের দিক থেকে, তারা আলটিমেটলি আমাদের সেই কাঙ্ক্ষিত জাস্টিসটা দিতে পারবে? এবং এই টুকরো টুকরো যে ইঙ্গিত মাঝে মাঝে উঠে আসছে, সেখান থেকেই কনফিডেন্সটা বিল্ড আপ করা সম্ভব যে সত্যি জাস্টিস হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।